নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কোচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। অনেক বাধা পেরিয়ে যেমন আপন বেগে নদী, এই আসরে তেমনই আসে নাছোড়বান্দা দিদি। সেই সব নাছোড়বান্দা দিদিরা যারা হাল ছাড়তে নারাজ, যারা অনেক দুঃখ কষ্ট সমস্যার বাধা পেরিয়েও প্রতিদিন গাইছে জীবনের জয়গান, তারাই আমাদের শক্তি, তারাই আমাদের দিদি নাম্বার 1। আজকের পর্বে আসছেন এমনই 4 জন দিদি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন। সবাই এসে গেছে, সকলের সাথে আমরা পরিচয় করব। রিঙ্কি কুন্ডু পাল। নমস্কার দিদি, আমি নদিয়ার রানাঘাট থেকে আসছি। আমার দুটো অধ্যায় আছে জীবনের। প্রথম জীবনের ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় জীবনে কিভাবে সাফল্যে দাঁড়িয়েছি সেই গল্পটা তোমার সঙ্গে করব বলে এসেছি। ওকে, শুনবো। সোমাঙ্গী ব্যানার্জি। নমস্কার দিদি, আমি হুগলি জেলার সিঙ্গুর থেকে এসেছি। আমি একজন পেশায় কসমেটোলজিস্ট। স্কিনের হেয়ারের বিভিন্ন রকম সমস্যার সমাধান করে থাকি। আজকে সেই নিয়ে তোমার সাথে কিছু গল্প শেয়ার করব। কসমেটোলজিস্ট, হ্যাঁ, নতুন প্রফেশন একটা। বেলা জানা। নমস্কার দিদি, আমি পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে এসেছি। আমি ঘাটাল কলেজে সার্ভিস করি, লেডিস হোস্টেলে, এবং আমি স্বনির্ভর গোষ্ঠীও চালাই। আচ্ছা, এই চালিয়ে আমি কি করে সংসারের হাল ধরেছি সেই গল্প তোমাকে বলবার জন্য এই জায়গায় এসেছি। আচ্ছা, শুনবো তোমার গল্প। মৌমিতা চৌধুরী। নমস্কার দিদি, আমি হাওড়া ডোমজুর থেকে এসেছি। আমি বিভিন্ন রকম হাতের কাজ করি এবং এই কাজ করে কিভাবে নিজের বাবা মায়ের পাশে দাঁড়িয়েছি এবং সাথে আরও 50টা পরিবারের মুখে হাসি ফুটিয়েছি সেই গল্পই তোমার সাথে করবো বলে এসেছি। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মেয়ের পুজোকে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। রিঙ্কি, তোমার সাথে একটুখানি কথা বলি। জীবনের দুটো অধ্যায়, প্রথম অধ্যায় কি হয়েছিল? প্রথম অধ্যায়, আমি বাবা মায়ের একমাত্র সন্তান, আর 5টা মানুষের মতোই আমিও আদরে বড় হয়েছি। তারপর 2003 সালে যখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরোলাম, তখন বন্ধুত্ব করতে করতে কোনো স্পেশাল এক বন্ধুর সঙ্গে বেশি বন্ধুত্ব হয়ে গেল। গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে তার সঙ্গে বন্ধুত্বও চলছে, ভালোবাসাও চলছে, আর সেই সঙ্গে কিভাবে বিবাহে আবদ্ধ হব সেই রকমও পরিকল্পনা চলছে। তো সেই পরিকল্পনাটা দুই বাড়ির বাবা মারা বসে মিলিয়ে মিশেই হচ্ছে বিবাহতে 2008 সালে প্রথমবার বিয়ে হয় আমার। কিন্তু সেই বিয়ে 2 বছরের বেশি আর টেকেনি। তার কারণ দিদি, আমরা যে বন্ধুত্বের গ্রুপের মধ্যে ছিলাম সেই গ্রুপের থেকে আমারই আর এক বান্ধবীর সঙ্গে তার এখনো পর্যন্ত রিলেশন আছে। তারপরে ওদের বাড়ির থেকে একটা মানসিক নির্যাতন আসে। সেটা হচ্ছে আমাকে আর MA পড়তে দেবে না। আমি পড়াশোনা করতে ইচ্ছুক ছিলাম। ওর বাবা মা বলছে যে হ্যাঁ তুমি বিয়ে করেছো, সংসার করো, এখানে পড়াশোনা করার তো কিছু নেই। তারপরে আর একটা মানসিক টর্চার ওরা চলতে থাকে। ওরা আমার বাবা মার সঙ্গে দেখা করতে দেয় না, কথা বলতে দেয় না। গান বাজনা করতাম, তো সেখান থেকেও বলা হলো যে হচ্ছে না গানটা ছেড়ে দাও। তো সেটা করা আমার জীবনের দ্বিতীয় ভুল। আমি গানটা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি জেদ করেছিলাম। তো আমি MA ভর্তি হবো বলে, আমার পড়াশোনাটাকেও তখন খুব ভালোবাসতাম বলে আমি জেদ করে 3 দিন ঘরে না খেয়ে দরজা বন্ধ করেছিলাম। তারপরে সেখান থেকে আমি MA ভর্তি হই। ওই 3 দিন না খেয়েছিলাম যখন, সেই জেদের পর আমি MA ভর্তি হই। বর্ধমান ইউনিভার্সিটিতে সংস্কৃত নিয়ে MA পাশ করেছি। তখন আমি দ্বিতীয় বছর যখন কেরিয়ারের দিকে প্রচণ্ড ধ্যান দিয়েছি, সেই টাইমে আমি তখন বুঝতে পারছি না আমাদের দাম্পত্যের ছেদ পড়ে গেছে অলরেডি এই একটা বছরে। কেউ না কেউ হয়তো রাস্তায় বেরোচ্ছি, বা যেতে আসতে যেইটুকু রাখছে, বন্ধু বান্ধব বলুন, সিনিয়র বলুন, স্যার বলুন, যে কেউ এসে বলছে যে হচ্ছে জানিস তোর হাজব্যান্ডকে দেখলাম ওর সঙ্গে ঘুরতে। আমাদের গ্রুপে আর একটা বান্ধবী যার সঙ্গে ওর অ্যাফেয়ার রয়েছে। তো আমি বিশ্বাস করতাম না, ওরা বন্ধু। তখন আমি শুধু একটাই চেষ্টা করেছি যে আমাকে এখান থেকে বেরোতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। 2010 সালে আমি MA কমপ্লিট করে ফেলি। প্রথম আমি একটা রিসেপশনিস্টের জব নিয়ে আমি বেরিয়ে যাই ওখান থেকে। তারপরে আমি বাবা মার কাছে চলে যাই। তারপরে আমি ওই রিসেপশনিস্টের জব পেয়ে সারাদিন করতাম। যখনই সময় পেতাম আমি ব্যাগে করে নিয়ে যেতাম, খাবার নিয়ে যেতাম না দিদি, বই নিয়ে যেতাম, আমি পড়তাম।
সমস্ত কিছু ইন্টারভিউ দেওয়া, যোগাযোগ করা, তারপর সেখানে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি 2015 সাল পর্যন্ত। তার মধ্যে পুরোপুরি আমি আমার বাবা মায়ের কাছে শিফট করে গিয়েছি। ওখান থেকে আর কিছুই আনিনি তখন আর। দিয়ে বাবা মা বলল আবার জীবন ফিরে এসেছে, এটাই অনেক। তারপরে বাবা মা দ্বিতীয়বার 2015 সালে দেখে শুনে আমার বর্তমান হাজব্যান্ডের সঙ্গে বিবাহ দেয়। আগের হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছিল? হ্যাঁ, 2011 সালে ওটা ডিভোর্স হয়ে গেছিল। তারপরেও কি মানে আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে তোমাকে আমি ডিভোর্সও দেবো না, বিয়েও করবো না, দেখে তুমি কি করে জীবন এগোতে পারো। আমি বলছি ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম, তুমিও দেখো আমি কি করে জীবন এগোতে পারি। আজকে 2019 হচ্ছে আমি একটি 1.5 বছরের কন্যা শিশুর মা। আমার হাজব্যান্ড আমাকে পুরো প্রথম জীবনের যতগুলো কলঙ্ক আমি পেয়েছিলাম, এই হাজব্যান্ড আমার প্রত্যেক কটা কলঙ্ক ঘুচাতে সাহায্য করেছে। আমি এখন বর্তমানে সরকারি চাকরি করছি। ছুটির দিনে শনি রবিবার একটি বেসরকারি জায়গাতে কিছু বাচ্চা কাচ্চা নিয়ে তাদেরকে গান শেখাচ্ছি, আর আবার গানটা শুরু করেছি। তো 2015-তে যখন আবার বাড়ি থেকে ঠিক করলো যে তোমার বিয়ে হবে, তুমি তখন মেন্টালি প্রিপেয়ার ছিলে? কারণ তোমার মনে হয়নি কখনো যে একবার একটা ভুল হয়েছে? সেই ভয়টা আমি পেয়েছিলাম দিদি, কিন্তু বাবা মার ওপর না ভরসা করেছিলাম, তাতে ঠকিনি। হাজবেন্ড এসছে? হ্যাঁ, হাজব্যান্ডই এসছে। কি নাম? হীরেন্দ্রনাথ কুণ্ডু। যখন তুমি ঠিক করলে রিঙ্কির সাথে সম্পর্ক শুরু করবে, ওকে বিয়ে করবে, তখন পরিবারের সম্মতি ছিল? আমার নিজের বলতে বাবা রয়েছেন, তাকে নিয়ে গেছিলাম, তিনি দেখেছেন। বাবা ওকে সঙ্গ দিয়ে নিয়ে যেত ওয়ার্কিং প্লেসে, আর ও আবার লুকিয়ে লুকিয়ে বাবাকে মাছ দিয়ে আসতো। ঠিক সময় এসে তুমি রিঙ্কির হাত ধরেছো, ভেরি গুড। এবং রিঙ্কি ভালো থেকো, নতুন ধন্যবাদ জীবন, দিদি। নতুন অধ্যায় যেন খুব ভালো কাটে তোমার। এবার সকলের জন্য আমরা দেখবো কি খেলা আসছে। খেলাটা বুঝিয়ে দিই। মাথার মধ্যে একটা স্ট্যান্ড বেঁধে দেওয়া হবে, ঠিক আছে? হাত দিয়ে বলটা মাথার উপরে রাখবে, আর হাত দেবে না মাথায়। ওই একবারই বলটা রাখার সময় হাত দেবে, দিয়ে আস্তে আস্তে হেঁটে যাবে, আস্তে করে মাথাটা নিচু করবে, বলটা যেন ওই গ্লাস বক্সের মধ্যে পড়ে। 1 মিনিটের মধ্যে কে সব থেকে বেশি বল কালেক্ট করতে পারে, যে সব থেকে বেশি বল কালেক্ট করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস, ঠিক আছে? চলো, প্রথমে খেলতে আসছে রিঙ্কি। স্টার্ট। আগে বল রাখবে, তারপরে হাঁটবে। তাড়াহুড়ো করছো কেন? আস্তে আস্তে করতে হবে। গেল। রিঙ্কি 1 মিনিটে 4টে বল কালেক্ট করেছে। শুভাঙ্গী, তোমার সাথে কথা বলবো। হ্যাঁ দিদি। কসমেটোলজিস্ট, এই বিষয়টা কি? কসমেটোলজিস্ট বলতে আমি স্কিনের, তার সাথে চুল, যে কোনো রকম সমস্যা, যেরকম খুশকি, ড্যান্ড্রাফ, যেটা ব্রণ, এই প্রবলেমগুলো এখন প্রত্যেকটা মানুষের, কেননা এখন এত চারদিকে পলিউশন। আমরা জানি যে ডার্মাটোলজিস্ট, স্কিনের ডক্টর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার সাথে কসমেটোলজিস্টের কি মানে তফাৎ কি আর মিল কি? ডার্মাটোলজিস্টের যেটা হয় MBBS ডিগ্রিটা থাকে, তারপরে ওনারা স্কিনের ওপর স্পেশালাইজেশন করে। Correct. তো আমাদের হচ্ছে কসমেটিক্স মানে কসমেটোলজিটাতে MBBS ডিগ্রি বা সায়েন্স যেটা, সেটা থাকার দরকার নেই। আফটার হায়ার সেকেন্ডারি এটা করা যেতে পারে। এটা একটা আলাদা কোর্স হয়? এটা একটা আলাদা কোর্স। এই প্রফেশনটায় একটা সাপোর্ট দিয়েছে, আমার নিজস্ব স্যালন আছে। আমি হাওড়া সাঁতরাগাছিতে আমার বাপের বাড়ি। তো আমার খুব ছোট বয়সে বিয়ে হয়ে যায়। তো আমার ছোট থেকেই কিছু একটা করার ইচ্ছা ছিল। তো আমার হাজব্যান্ড আমাকে আমার মানে বাড়ির নিচে আমাদের রুম ছিল, তো সেটাতে একটা স্যালন করে দেয়। এবার স্যালন সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমার স্টাফের ভরসাতেই স্যালন চলছে। যত দিন বাড়ছে দেখছি তারা না এলে আমার স্যালন বন্ধ থাকছে। তো তখন আমি ভাবলাম যে আমি যখন ভাবছি যে পড়াশোনাটা করব, তখন আর রেগুলার ওয়েতে গিয়ে লাভ নেই, তাহলে আমাকে এইটার ব্যাপারেই পড়ানোটা এগোনো উচিত।
তো আমার হাজব্যান্ড খোঁজ খবর নিয়ে এই কোর্সে ভর্তি হই কসমেটোলজির ওপর, মানে পড়াশোনা করব বলে। তো সেই জার্নিটা অনেকটা ছিল, তার কারণ আমার শ্বশুরবাড়ি সিঙ্গুরে, সেখান থেকে হাজরা রেগুলার যাতায়াত, 3 ঘন্টা যাওয়া 3 ঘন্টা আসা। বাবা, আমার ছোট বাচ্চা আছে, তাকে রেখে বাড়িতে বয়স্ক শাশুড়ি, জয়েন্ট ফ্যামিলি, সমস্ত কিছু করে সকাল 9টায় বেরোচ্ছি, ওখানে গিয়ে ঢুকছি 1টাতে ক্লাস করে প্র্যাকটিক্যাল যা যা ছিল সমস্ত কমপ্লিট করে ওখান থেকে বেরোচ্ছি 5টায়, আমি বাড়ি ঢুকছি রাত 9টায়। এইভাবে করে আমি পড়ি এবং খুব ভালো রেজাল্টও করি। তো তারপরে আমি স্যালনটাকে এবার নিজের মতো করে দাঁড় করাতে পেরেছি। প্রথম দিকে যেটা হতো, পেশেন্ট আসতো, আমি ট্রিটমেন্ট করছি, রেজাল্ট পাচ্ছে, 1জন থেকে 2জন 3জন হয়েছে। এখন যেটা হয়েছে সেটা বাই অ্যাপয়েন্টমেন্ট আমাকে আসতে হয়। আমার আর একটা খুব মানে আনন্দের ব্যাপার আছে, যেটা আমার সাথেই রিসেন্টলি হয়েছে। আমারই এক ক্লায়েন্ট, যার 25-26 বছর বয়স, তো 3-4 বছর ধরে দেখাশোনা হচ্ছে, কিন্তু তার মুখে এমন একটা প্রবলেম এসেছিল ওই অ্যাকনে থেকেই। কোনো এক ডক্টর দেখিয়েছিলেন, উনি ওষুধ দিয়েছিলেন, কিন্তু অনেক সময় হয় না মেডিসিনে স্টেরয়েড থাকে, সেই স্টেরয়েড থেকে স্কিনটা এমন পুড়িয়ে দিয়েছে যে গলা হাতের এক রং, মুখটা যেন মনে হচ্ছে পুরো আলাদা করে একটা কিছু কালি মাখানো এরকম। তো আমার কাছে আসে, আমি কাউন্সেলিং করি। তার বাবা মা বলেছিল তুমি আমার মেয়েকে শুধু একটু ঠিক করে দাও। 8-9 মাস টাইম লেগেছিল। তো এই রিসেন্ট 3 মাস হলো তার বিয়ে হয়েছে, তার একদম ক্লিয়ার, সে ভীষণ হ্যাপি। তার বাবা মা এসে আমাকে মানে হাত ধরে যে তোমার অনেক ভালো হোক। তো আমি খুব খুশি এখন। বেশি ব্রণ সমস্যা, অ্যাকনের সমস্যা, হ্যাঁ, হ্যাঁ। তাদের জন্য তুমি কি রেকমেন্ড করো? অয়েলি স্কিনে ব্রণটা ভীষণভাবে হয়, ঠিকঠাক ক্লিন করাটা খুব দরকার। যেটা আমাদের অয়েল ফ্রি যে কোনো ফেস ওয়াশ যেটা ইউজ করতে হবে, এবং তার সাথে টোনিং ময়েশ্চারাইজিংটাও খুব দরকার। জলটা প্রচুর পরিমাণে খেতে হবে, যত জল খাবে তত টক্সিনটা রিমুভ হবে, টক্সিনটা যত বেরোবে তত স্কিনটাও। তবু দিনে ক লিটার খাওয়া উচিত? 3 থেকে 3.5 লিটার তো অবশ্যই। আর একটা যেটা জাঙ্ক ফুডটাকে অ্যাভয়েড করতে হবে, তেল ঝাল মশলা এগুলো করলে। এবার যাদের প্রচণ্ড রকমের ব্রণ, তাদের তো অবশ্যই ট্রিটমেন্টে আসতে হবে। আর খুশকির সমস্যাটা, ওই খুশকিটা সমস্যা, তো সেই জন্য আমি বলবো রেগুলার শ্যাম্পু করুক, কিন্তু সপ্তাহে একটা দিন অন্তত অয়েল ম্যাসাজ করাক। তো বাড়ির কোনো ঘরোয়া টোটকা আছে? হ্যাঁ, ঘরোয়া টোটকা বলতে তুমি সর্ষের তেল আর লেবুর রস একসাথে করে সেটা স্ক্যাল্পে ম্যাসাজ করে 2 ঘন্টা রেখে শ্যাম্পু করে নিলে, এটা যদি মোটামুটি সপ্তাহে 3 দিন করা যায়, কমে যাবে, তো খুশকিটা কমে যাবে। থ্যাংক ইউ সঙ্গী। এই রিসেন্টলি আমি আর আমার হাজব্যান্ড মিলে মানে এর ওপরে রিসার্চ করে আমরা নিজস্ব প্রোডাক্টও বার করেছি, এবং খুব ভালো ফিডব্যাক, মানে সবাই খুব উপকার পেয়েছে সেটাতে। আর দিদি, আমি আমার কোম্পানির হেয়ারের আর স্কিনের প্রোডাক্ট তোমার জন্য একটা করে এনেছি, প্লিজ। বাহ, লাভলি। ও তোমার নিজস্ব বার করেছো? হ্যাঁ, ম্যানেট। হ্যাঁ, এমানেট প্লাস। ওকে, লাভলি, থ্যাংক ইউ। শিবাঙ্গী, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, পরিচয় হয়ে একটা নতুন প্রফেশনের কথা শুনলাম। অল দ্য বেস্ট। স্টার্ট। আগে মাথা রাখবে, তারপর হাঁটবে। চলো, রান রান রান, আসার সময় দৌড়াবে। সাবধান। চলো, কামান। চলো, কামান। শুভাঙ্গী 1 মিনিটে 6টা বল কালেক্ট করেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। বেলা জানা, হোস্টেলে সার্ভিস করো। হ্যাঁ স্যার। শুরু হলো কিভাবে? আমরা 4 ভাই বোন। আমার বাপি ঠাকুর করে। এত অভাবী ফ্যামিলি, একবেলা খেতে পেতাম, হয়তো একবেলা খেতে পেতাম না।
আমরা 4 ভাই বোন ঠাকুর করতাম, মাটি মাখা থেকে মানে সাজানো, চোখ আঁকা, সমস্ত কিছু ঠাকুরের আমরা 4 ভাই বোন কাজ করে আমরা 4 ভাই বোন পড়াশোনা করেছি। তো আমি যখন ক্লাস 10-এ পড়ি, পাশের বাড়ির এক বান্ধবীর বিয়ে ঠিক হয়। তো ওখানে আমি যাই রাত্রে বিয়ে বাড়িতে। আমার যে হাজব্যান্ডের সাথে আমার পরিচয় হয়। দেখে শুনে আমার শ্বশুরমশাই আসে, এখান থেকে আমাদের অনুষ্ঠান করে যথারীতি আমাদের বিয়ে হয়। কিন্তু আমার হাজব্যান্ড করতো সোনার কাজ, বাইরে থাকতো। তখন ওর চোখের মানে বিয়ের পরেই চোখের প্রবলেম হয়ে যায় দিদি, আর সোনার কাজ ও করতে পারে না। তো এরকমভাবে আমি তখন 11-এ পড়ছি, বিয়ে হচ্ছে। দেখতাম রাত্রেবেলায় একটা ছেলে যখন চোখের জল ফেলতো বা কষ্ট একটা, আমাদের দুজনের মধ্যে দিদি অভাব, স্বামী স্ত্রীরও সেই অভাব ছিল, কিন্তু আমি সেটা বুঝতে দিইনি, বা ও আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়ে আমরা দুজনকে মানে শক্ত হয়ে সেই সময়টায় দাঁড়িয়ে ওই তখন বললো তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দাও, এখান থেকে তো সম্ভব নয়, আমার তো এখানেতে সেরকম আর্থিক অবস্থা নেই, তো তুমি বাপের বাড়িতে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দাও। উচ্চ মাধ্যমিকে আমি খুব ভালো রেজাল্টও করেছিলাম দিদি। তো ওখানের লোক আমাকে বলতো, পাড়ার লোক আমাকে বলতো যে কিরে শ্বশুরবাড়ির ভাত কি শেষ হয়ে গেল, এরকম কথা শুনতাম দিদি। এত কষ্ট হতো, ও কি চাকরি পাবে, পড়াশোনা করতে এসেছে, এরকম করে কথা। সবার মুখ বন্ধ করার জন্য কি করলে? এই রকম করে শ্বশুরবাড়ি আসি, শ্বশুরবাড়িতে এসে তারপরে ছেলে হয়। তো 2-3 বছর আমি ছেলেকে তারপরে স্কুলে ভর্তি করলাম। ভর্তি করার পরেতে যে স্কুলের যে একজন ম্যাডাম, উনি আমাকে বললেন বেলা ছেলের তো পড়াশোনার খরচটা জোগাতে হবে, তো একটা টিউশন আমাকে দেখে দেয় দিদি। ওই একটা টিউশন থেকে আমি 40 থেকে 50টা টিউশন পড়িয়েছি। টিউশন করতে করতে আমাকে আমার পাশের বাড়ির দাদা আমাকে হেল্প করেছেন। হ্যাঁ, যে এরকম বৌমা কলেজে একটা ফর্ম বেরিয়েছে, তুমি ওটা ফিল আপ করো। কিসের ফর্ম ছিল? লেডিস হোস্টেলের, ওটা সিকিউরিটির। আমি কাজটা পেয়ে সত্যি করে দিদি আমি খুব খুশি। আমি তো বেশি শিক্ষিত নয়, উচ্চ মাধ্যমিক পাস, যদি এই জায়গায় একটা কাজ করেছি, টিউশন পড়িয়েছি, এখনো সংসার করছি, বাড়ি করেছি দিদি। সব কিছু তুমি একা করেছো? হ্যাঁ দিদি, একা করেছি। হাজব্যান্ড এখন দূরের যে গাড়ি যায় সেই গাড়ির ম্যানেজিং ডিপার্টমেন্টে থাকে। আচ্ছা, খুব ভালো বেলা, খুব ভালো থাকো এবং ভালো করে কাজ করো। স্টার্ট। বেলা 1 মিনিটে 3টে বল কালেক্ট করেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফে ডিটারজেন্ট পাউডার। মমিতার সাথে কথা বলবো। হাতের কাজ করো, মূলত কি কাজ? বিভিন্ন ধরনের যে ব্লাউজ, চুড়িদার, তার মধ্যে যে লটকানগুলো ঝোলানো হয়, লাটকান বানাও? লটকান, জামার উপর যে বিভিন্ন গলা, এইসবগুলো, এই যে বিভিন্ন ধরনের জিনিস। আমি তো প্রথমে শুধু লটকানই করতাম, এখন নানান রকম আঠা পুঁতির কাজ দিয়ে এই যে জামার উপরে এই যে বসানো যাবে, এটা কলার হিসাবে। এই একটা রয়েছে, এই যে এইভাবে বসানো যাবে, এগুলো সব বানাও? আচ্ছা, এগুলো সমস্ত বানায়। এরকম ধরনের একটা কাজ শুরু করলে কিভাবে? 2 বোন আমরা, বাবা মায়ের একমাত্র ভরসা আমি। ছোটবেলা থেকেই মানে বাবা এইভাবেই মানুষ করছে যে আমি বড় হয়ে যেন ওদের দেখতে পারি, ওদের পাশে দাঁড়াতে পারি। তাই ছোটবেলা থেকে খুব কষ্ট করে লেখাপড়া শিখেছি। বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসি, তখন যখন 1-1.5 বছর পরে আমার মেয়ে হয়, তখন আমার বাবার স্ট্রোক হয়ে যায়।
এমনই হয়, শরীর প্রচণ্ড খারাপ, আর সেইভাবে খুব একটা কাজকর্ম উনি করতে পারেন না। আস্তে আস্তে মানে দুর্বল হয়ে পড়ছেন। তখন আমি সিদ্ধান্ত নিই যে আমাকে তো কিছু করতে হবে। তখন আমি বাড়িতেই এই ব্যবসা, মাত্র 5 জন মাত্র মেয়ে ছিল, আমারই জায়রা বাড়িতে থাকতো, তাদের নিয়ে আমি দূর থেকে আর কি কাজটা এনে শুরু করি। মেটেরিয়ালস যখন আমরা তৈরি করছি দেখছি আমাদের আর্নিং কিন্তু বেশি হচ্ছে না, খুব অল্প আর্নিং হচ্ছে। আমি ওই মার্কেটে গিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে, আমার দেওরকে নিয়ে সমস্ত এই মেটেরিয়ালসগুলো কিনে নিয়ে আসি, নিয়ে এসে আমরা নিজেরা বানাই, নিজেরা বানিয়ে নিজেরা আবার মার্কেটে গিয়ে এগুলো প্রোডাকশন দিতে শুরু করি। দিতে তখন দেখছি যে এবার আরও বেশি বেশি অর্ডার পাচ্ছি। তো এগুলো বানিয়ে কোথায় বিক্রি করো মমিতা? আমাদের ওখানে বাঁকড়া মার্কেট আছে, ওই বাঁকড়া মার্কেটে সমস্ত কিছু বিক্রি হয় এইসব। তোমরা কজন মেয়ে এরকম কাজ করো এখন দিদি আমার কাছে 50 জন মেয়ে আছে, তারা সবাই এই কাজের সাথে যুক্ত? সবাই এই কাজের সঙ্গে যুক্ত। তো অনেক সময়ও লাগে এগুলো বানাতে? প্রথম জিনিসটা যখন তৈরি করে একটু দেরি হয়, যেই 2-4 বার করতে পারে তখনই খুব শিখে স্পিডেই করে ফেলতে পারে। অনায়াসে বসে 100-150 টাকার কাজ একদিনে একটা বাড়ির গৃহবধূ সংসারের সমস্ত কাজ সামলে করে ফেলবে, 100-150 টাকার কাজ। খুব ভালো। এই আমার বাবা 2 বার হার্ট অপারেশন হলো, 2 বার, তারপরে স্ট্রোক হয়ে গেল, সমস্ত কিছু দিদি আমিই মেনটেন করি। আমি ওদের বড় ছেলে, আমি একটি স্কুটি কিনেছি, এই কাজ করে স্কুটি করে আমি সব জায়গায় বাবাকে ডাক্তার দেখানো থেকে হসপিটালে নিয়ে যাওয়া থেকে সমস্ত কিছু করতে হয়। আমার মেয়ে 5 বছর বয়স হলো, মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছি, ওর সম্পূর্ণ খরচও আমি নিজে বহন করি, আমার হাজব্যান্ডের থেকে নিই না। খুব ভালো। আমি চাই যে আমি একা নয়, আমার মতো গ্রামের আরো মেয়েরা তারাও নিজের পায়ে দাঁড়াক, আর করছেও তো। হ্যাঁ, আজকে আমরা এখানে দাঁড়িয়ে শুধু মৌমিতার গল্প শুনছি, হ্যাঁ। কিন্তু তোমার মতন আরো 50 জন মহিলা নিজের পায়ে দাঁড়িয়েছে এবং রোজগার করছে। আমি তো সবসময় আমার দিদিদের বলি কত রকমের কাজ আছে, বাড়ি থেকে বেরোলেই যে কাজ করতে পারবে এরকম কোনো কথা নেই, বাড়িতে থেকেও কত রকমের কাজ করা যায়, নিজের পায়ে দাঁড়ানো যায়, রোজগার করা যায়, মাথা উঁচু করে সমাজে থাকা যায়। আজকে মৌমিতা চৌধুরীর মতন মেয়ে আরও একবার সেটা প্রমাণ করলো। খুব ভালো থেকো মৌমিতা, এইভাবেই জীবনে এগিয়ে যায়। স্টার্ট। Very good, come on. Very good, come on. Time up. মৌমিতা 1 মিনিটে 6টা বল কালেক্ট করেছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশন আছে 2 জন, মৌমিতা এবং সোমাঙ্গী, দুজনেই 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে রিঙ্কি, 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে বেলা, 10 পয়েন্টস। সোমাঙ্গীর পছন্দ ভ্যাকিউম ক্লিনার, মৌমিতার পছন্দ ইন্ডাকশন ওভেন, রিঙ্কির পছন্দ ড্রেসিং টেবিল, বেলার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। এই রাউন্ডে হাই স্কোরার মৌমিতা এবং সোমাঙ্গী, দুজনের জন্য সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। एक सूरज निकला था, कुछ पारा पिघला था, एक आंधी आई थी, जब दिल से आह निकली थी, दिल से रे, दिल से रे, दिल से रे, दिल से रे, दिल तो आखिर दिल है ना, मीठी सी मुश्किल है ना, पिया 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 ना पिया, जिया 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 ना जिया, दिल से रे, दिल से रे। আজকের আমাদের স্পেশাল গেস্ট সৌমেন এবং বাচস্পতি।
সৌমেন যে খুব ভালো সিঙ্গার সেটা আমরা সবাই জানি, তার সাথে সাথে ওকে আর একটা ধন্যবাদ জানাবো জি বাংলা সারেগামা পার্টিসিপেন্টসদের গ্রুমার হিসেবে। তুমি ওদের গাইড করছো, এগিয়ে নিয়ে যাচ্ছ, সেই জন্য অনেক ধন্যবাদ। আর বাচস্পতিকে তো আমরা দেখতে পাই সারেগামা পায়, আজকে আবার আমার মানছে। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বুক র্যাক। অনেকগুলো অক্ষর স্ক্রিনে ঘোরাফেরা করবে, তার মধ্যে একটি অক্ষর এসে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে গান শোনাতে হবে। বলো বলবো না, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সঙ্গে সঙ্গে গান গাইবে। রিঙ্কি, দিলবার 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 ও দিলবার দিলবার। 5 পয়েন্টস, সঙ্গে বুক র্যাক। 2 নম্বর গান, রাইট আনসার দিলে গিফট পাবে রুম হিটার। আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে, আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে, মনোহরিণী করুণ তার টান তুলেছে, এমন দিনে তুমি মোর কাছে নাই, হায় স্মৃতিরা যেন জোনাকির ঝিকিমিকি ঝিকিমিকি, ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে। গানের কথা অনুযায়ী পথটা কেমন? বলো শুভাঙ্গী। আঁকা বাঁকা। একদম 5 পয়েন্টস, সঙ্গে রুম হিটার। এবার থার্ড গান, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ওটিজি। অনেকগুলো শব্দ আসবে টিভি স্ক্রিনে, তার মধ্যে কিছু শব্দ নিয়ে গানের লাইন। বলো রিঙ্কি। খুঁজেছি তোকে রাত বেরাতে, জলেনি আলো স্বপ্নে। একদম খুঁজেছি তোকে রাত বেরাতে, 5 পয়েন্টস, জলেনি আলো সঙ্গে কুচিনা স্বপ্নে। স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ওটিজি। লুকিয়ে চিঠি তোকে লেখা তুলে রেখেছি যত্নে, মনের অলি গলি হয়ে কেন পালালি, রাতেও মরিচিকা দেখছি একা একা, গিয়েছে ঘুম উড়ে বুক পুড়ে ছাই উড়ে ট্রালা লা লা লা। ও হো হো, ও হো হো, ও হো হো। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। একটা সুর বাজাবে বাচস্পতি, তোমাদেরকে বুঝতে হবে কোন গানের সুর। কোন গানের সুর বাজলো? বলো শুভাঙ্গী। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। একদম 5 পয়েন্টস, সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার। ये जवानी है दीवानी, हा, मेरी रानी रुक जाओ रानी, देख जरा पीछे मुड़ के, अरे चली कहाँ ऐसे उड़ के, गिली गिली आखा, गिली गिली आखा, गिली गिली आखा, बिली 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 बिली, ये जवानी है दीवानी, हा, मेरी रानी रुक जाओ रानी, देख जरा पीछे मुड़ के, अरे चली कहाँ ऐसे उड़ के। গানের কথা অনুযায়ী কাকে থামতে বলা হয়েছে? বলো मेरी রিঙ্কি। রানী। रुक जाओ रानी। देख जरा 5 পয়েন্টস, সঙ্গে বিবানির তরফ থেকে হেয়ার अरे ড্রায়ার। चली कहाँ ऐसे उड़ के।
गिले गिले याखा गिले गिले याखा শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আমার দুজন স্পেশাল গেস্ট আজকে এখানে উপস্থিত হয়েছেন, আবির এবং পাওলি। তোর সাথে কিন্তু ওরা আজকে একটা স্পেশাল কারণে এসছে, সেটা কেন এসছে সেটা ওদের মুখ থেকে আমরা শুনবো। আমাদের নতুন ছবি তৃতীয় অধ্যায় রিলিজ করতে চলেছে, খুব বেশিক্ষণ দেরি নেই, এখন মোটামুটি ঘন্টার হিসেবে চলে এসেছে। কালকেই রিলিজ তৃতীয় অধ্যায়, মানোজ মিশিগানের ছবি, এবং সেখানে অনেক দিন পরে আমি আর পাউলি আবার বড় পর্দায় একসঙ্গে আসতে চলেছি, এবং সেই কারণেই আমাদের একসাথে আসা। লাভলি। পাওলি, বাবিরের সাথে আবার অনেকদিন পর। হ্যাঁ, অনেক দিন পর, বেডরুমের পর একেবারে আমরা শুটিং করতে চলে গেছিলাম দেওঘরে, সো আমরা এটাকে আউটডোরই বলি। আমরা ছবির ব্যাপারে তো নিশ্চয়ই গল্প করব, কিন্তু আজকে যখন দুজনকে আমরা পেয়েছি এই থার্ড রাউন্ডটা একটু হেল্পও করবে আপনাদেরকে খেলাতে। এটা একটা অভিনয় রাউন্ড, অভিনয় করবে পাওলি আবির। আপনাদেরকে বুঝতে হবে যে ওনারা কি অভিনয় করে দেখাচ্ছেন। প্রথম টপিক, প্রবাদ বাক্য বা চলতি কথা, ক্লু দিয়ে রাখলাম, এবার দেখো কি করছে। বলো শুভাঙ্গী। সাপের পাত পা দেখা। রাইট, 5 পয়েন্টস। এবার আমরা সেকেন্ড টপিকে যাচ্ছি, খাবার জিনিস। হ্যাঁ, বলো শুভাঙ্গী। বেগুনি। 5 পয়েন্টস। আমরা 3 নম্বর টপিকে যাব, কিন্তু তার আগে আবির এবং পাওলির থেকে শুনবো তৃতীয় অধ্যায়ের গল্প। আমার যে চরিত্র তার নাম কৌশিক, সে একজনকে খুঁজছে, এবং খুঁজতে গিয়ে সে এই দেওঘর সংলগ্ন অঞ্চলে পৌঁছয়। এই জার্নিতে গিয়ে হঠাৎ করেই তার সঙ্গে দেখা হয় শ্রেয়ার, যে চরিত্রে পাউলি আছে, এবং আমরা বুঝতে পারি যে এরা একে অপরের পরিচিত। এবার এদের সম্পর্কটা একসময় কতটা গভীর ছিল, আদৌ সেই সম্পর্কটা ভেঙে গেছিল নাকি ওরা দুজন আলাদা আলাদা পথে চলে গিয়েছিল, সেটা নিয়ে পুরো গল্পটা এগোতে থাকে। এবং পুরো গল্পটার মধ্যেই কোথাও কিন্তু একটু একটু রহস্য আছে। রহস্য আমার পিছন ছাড়ে না, তুমি জানো, কিছুটা রহস্যও আছে। बहुत ही ब्यूटीफुल जगह है साहब यहाँ घूमने के लिए। पास में तपोवन है, तिरकुट पहाड़ है। मैं यहाँ घूमने नहीं आया हूँ, কাউকে খুঁজতে এসেছি। বাট বেসিক্যালি আমার ভীষণভাবে মনে হয়েছে ইটস এ রোম্যান্টিক ফিল্ম। আচ্ছা। কিন্তু একেবারে ক্যান্ডি ফ্লস রোম্যান্স বলতে আমরা যেটা বুঝি একদমই তাই নয়। অনেক জমানো গল্প, পুরনো অভিজ্ঞতা, রিলেশনশিপ, সেটা নিয়ে চলতে থাকে এই গল্প। তুমি বিয়ে করনি কেন শ্রেয়া? বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্যটাই মিলিয়ে গেল। আমিও করিনি। তুমি কি সত্যি এই প্রশ্নের উত্তরটা চাও? তোমার কি মনে হয় আমার কখনো কিচ্ছু মনে হয়নি? অনুতাপ, রাগ, নিজের ওপর ঘেন্না কোনোদিন কিচ্ছু হয়নি? আমার চরিত্রের নাম শ্রেয়া, বটানিস্ট, আর ও একটু মানে শহর থেকে একটু বাইরে থাকে একটা জায়গায়, আর ওইখানেই হঠাৎ করে দেখা হয়ে যায় কৌশিকের সাথে। কি ছিল আদৌ ওদের সম্পর্কটা, কিভাবে ঘুরে আসে, কিভাবে ফিরে আসে, মূলত প্রেমের গল্প, প্রেমের ছবি। সেই কারণে ইনফ্যাক্ট প্রেমের সপ্তাহে মুক্তি পাচ্ছে ভ্যালেন্টাইন্স উইক। তো সবাই মিলে, বন্ধু বান্ধব মিলে সবাই দেখতে যাক ছবিটা, এটুকুই চাইবো। আজ তোর সাথে প্লিজ প্লিজ কিছুটা সময় তোমার সঙ্গে থাকতে দেবে আমায়? 8ই ফেব্রুয়ারি রিলিজ করছে তৃতীয় অধ্যায়। সবাই সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবে। 3 নম্বর টপিক, ওকে।
বলো রিঙ্কি। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। কারেক্ট, 5 পয়েন্টস, ভেরি গুড। এবার 4 নম্বর টপিক, বাংলা গানের লাইন। দেখো দুজনে করছে। বলো রিঙ্কি। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। ওকে, 5 পয়েন্টস। কথা বলো মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এগিয়ে চলো না। শেষ টপিক, 5 নম্বর টপিক, খাবার জিনিস। বলো মমিতা। ভুট্টা। হ্যাঁ, 5 পয়েন্টস। 5টা টপিক শেষ, এই রাউন্ডে খেলা শেষ। আবির এবং পাউলির জন্য একটা জোরে হাততালি সবাই প্লিজ। এবং তৃতীয় অধ্যায়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সোমাঙ্গী এবং রিঙ্কি, দুজনেই 10 পয়েন্টস। দুজনেই চলো। বলো রিঙ্কির পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সোমাঙ্গীর পছন্দ বারবিকিউ গ্রিল। সেকেন্ড পজিশনে আছে মৌমিতা, 5 পয়েন্টস। এসো মৌমিতা। ওকে, মৌমিতার পছন্দ রুটি মেকার। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী, যিনি আজ দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার মিক্সার। শির পর কল একটা অক্ষর যোগ হবে 3টে শব্দের মধ্যে, যে কোনো জায়গায়, আগে সামনে মাঝে, তাহলে 3টে শব্দ পাবো আমরা। এবার বলো মৌমিতা। শিরা পড়া কলা। একই অক্ষর 3টের মধ্যেই যোগ হবে, অক্ষর আকার ইকার নয়। কি হবে মৌমিতা? নাহলে -10 হবে। কি হতো রিঙ্কি? শিশির পড়শি শিকল। তালবেশয় হর্ষই যোগ হতো, শিশির পড়শি শিকল। -10 মৌমিতা। 2 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ডিনার সেট। বাদিকের কোন ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে? এবার বলো সোমাঙ্গী। গাছ। কেন? গাছে তুলে মই কেড়ে নেওয়া বলে। 20 পয়েন্টস, সঙ্গে ডিনার সেট। থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। জন যোগে শব্দে অনেক মানুষ হলে শস্য একটি নদীতে যা দুবার তুমি পেলে। এবার বলো
কেউ পারলে না, দেখে নি। জোয়ার, জনজোয়ার। অনেক মানুষ জমায়েত হলে আমরা বলি জনজোয়ার, এবং জোয়ার একটা শস্য, আর নদীতে জোয়ার দুবার আসে দিনে, তাই জোয়ার। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে গ্যাস ওভেন। পাশাপাশি ক্লু, আড্ডা ছাড়া বাঙালি কই, গল্পে আমরা যা হই। উপর নিচে ক্লু, ছড়িয়ে যাওয়া দ্রুত পান, কে কতটা দিল কান। এবার বলো সোমাঙ্গী। ওপর নিচ হচ্ছে গুজব, আর পাশাপাশি হচ্ছে মশগুল। দেখে নি, একদম 20 পয়েন্টস, সঙ্গে গ্যাস ওভেন। 4টে প্রশ্ন হয়ে গেল, শেষ প্রশ্নে এসে গেলাম। শেষ প্রশ্নের জন্য 30 পয়েন্ট, যদি পারো 30, ভুল করলে -20। যদি দ্বিতীয় সুযোগে খেলো তাহলে +20, ভুল হলে -10। লাস্ট প্রশ্নের রাইট আনসার দিলে গিফট পাবে 32 ইঞ্চেস এলইডি টিভি। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। বয়শূন্যরা ল দেওয়া রয়েছে, দুটো শব্দে উত্তর। এবার বলো প্রথম সুযোগ শেষ। এবার পারলে 20 পাবে, না হলে -10। একটা দুটো অক্ষর যোগ হবে, দেখো চয় ওকার যোগ হয়েছে। এবার বলো রিঙ্কি। এঁচড়ের ডালনা। রিঙ্কি বলছে এঁচড়ের ডালনা, যদি সঠিক হয় তবে 20 পয়েন্টস। রাইট আনসার 20 পয়েন্টস, সঙ্গে 32 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্নের উত্তর দিল রিঙ্কি, স্কোর গিয়ে দাঁড়ালো 60 পয়েন্টস। কিন্তু তার থেকে বেশি স্কোর এই মুহূর্তে যে আছে আজকে দিদি নাম্বার 1 সোমাঙ্গী ব্যানার্জি উইথ 80 পয়েন্টস। সোমাঙ্গী, তোমার জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। মোগলাই, জলপাই, পাইকারি, দরকারি, কারি পাতা। কারি পাতা, পাইকারি, জলপাই, দরকারি, মোগলাই। ভুল হচ্ছে। তরকারি, মোগলাই। মোগলাই, জলপাই, পাইকারি, দরকারি, কারি পাতা। কারি পাতার পর দরকারি, তারপরে পাইকারি, তারপরে জলপাই, তারপরে মোগলাই। রিঙ্কি তোমার, মমিতার, বেলা, উইনারের ট্রফি সোমাঙ্গী, দিদি নাম্বার 1-এর ব্যাচ, দিদি নাম্বার 1-এর স্যাশ, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য ডাচ বেকের তরফ থেকে কেকস এবং কুকিজ। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই, বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে। দেখা হচ্ছে আগামীকাল, ভালো থাকবেন, নমস্কার। এরপরে দেখবেন জয়ী।